আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ক্লিয়ার দেখতে শুনতে পাচ্ছ। একটু রেসপন্স করো, সব ঠিক আছে কিনা। আমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছি কিনা একটু দ্রুত বলো। আমরা আজকে প্রথম যে প্রশ্নটা লিখব সেটা হচ্ছে সাজেশন 1 লিখব যে সুষম খাদ্য কাকে বলে, প্রকারভেদ সহ আলোচনা করুন। প্রকারভেদ সহ আলোচনা করুন। আমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছি? একটু সাউন্ড করো। তাহলে আমরা যদি লিখি সুষম খাদ্য কাকে বলে, ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য। তাহলে আমরা আগে বুঝতে হবে সুষম খাদ্য আসলে বলতে কি বুঝি। সুষম খাদ্য হচ্ছে সেই খাদ্য যে খাদ্যের মধ্যে 6টি উপাদান থাকতে হবে। আবারও বলছি, তুমি যে কোনো একটা খাবার খাইলে তোমার যদি দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, পুষ্টি নিয়ন্ত্রিত হয় তাকে আমরা খাদ্য বলতে পারবো। কিন্তু যদি 6টা উপাদান ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা তাকে বলতে পারবো সুষম খাদ্য। আর যদি তোমার এই সুষম খাদ্য 6টি উপাদান যদি ঠিকঠাক মতো নির্দিষ্ট অনুপাতে থাকে তাকে আমরা বলবো আদর্শ সুষম খাদ্য। ঠিক আছে, একটু দেখো যে 6টি উপাদান যুক্ত যে খাদ্য দেহ কর্তৃক গৃহীত হয়ে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং পুষ্টি নিয়ন্ত্রিত হয় তাকে সুষম খাদ্য বলে। যেমন যদি আমি বলি ডিম, মধু, দুধ ইত্যাদি। আমরা ক্লিয়ার দেখতে পাইলে একটু রেসপন্স করে কমেন্ট করব যে স্যার আমরা ভালো মতো দেখতে শুনতে পাচ্ছি। আমরা কি ভালো মতো দেখতে শুনতে পাচ্ছি? জি, থ্যাংক ইউ। আশা করি একদমই ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আশা করছি আমাদের লেখা শেষ। কি লিখেছি দেখো, 6টি উপাদান যুক্ত যে খাদ্য দেহ কর্তৃক গৃহীত হয়ে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং পুষ্টি নিয়ন্ত্রিত হয় তাকে সুষম খাদ্য বলে। যেমন ডিম, মধু, দুধ ইত্যাদি। একটু দেখো, আমরা লিখব প্রকারভেদ। লিখবা প্রকারভেদ। সুষম খাদ্যের প্রকারভেদ নিম্নে ছকের মাধ্যমে
নিম্নে ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো। কি লিখেছি দেখো, লিখেছি সুষম খাদ্যের প্রকারভেদ নিম্নে ছকের মাধ্যমে উপস্থাপন করা হয়। আশা করি এইটুকু লেখা শেষ হয়েছে, রাইট? তাহলে আমরা কিভাবে লিখব? এভাবে লিখে আমরা লিখব সুষম খাদ্য এবং এটাকে একটা ছকের মাধ্যমে আমরা উপস্থাপন করব। তাহলে সুষম খাদ্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য সুষম খাদ্য, মুখ্য সুষম খাদ্য যাকে আমরা বলি কি বলি? আমরা বলি ম্যাক্রো ব্যালেন্স ডায়েট, এটা আমরা বলে থাকি। আরেকটা হচ্ছে গৌণ সুষম খাদ্য, গৌণ সুষম খাদ্য। গৌণ সুষম খাদ্য কোনগুলো আমরা বলবো বলো? গৌণ হচ্ছে মাইক্রো, আর বাকিটা তো আমরা এখানে লিখে দিয়েছি। ঠিক আমরা এখানে একটা কথা লিখবো, উপাদান। উপাদান হচ্ছে তিনটি, গৌণর উপাদান হচ্ছে তিনটি। ঠিক আছে? এখন তোমরা যদি বলো স্যার মুখ্য সুষম খাদ্যের উপাদান কোনগুলো, আমরা বলবো যথা দিয়ে লিখব শর্করা, আমিষ, স্নেহ। এই তিনটাকে আমরা বলি মুখ্য সুষম খাদ্য। আর এর পাশে আমরা লিখব ভিটামিন, ভিটামিন, খনিজ লবণ আর পানি। ভিটামিন, খনিজ লবণ, পানি। আশা করি এটুকু লেখা শেষ হয়েছে। একটু খেয়াল করে দেখো আমাদের এটুকু লেখা শেষ হয়েছে কিনা, একটু খেয়াল করে দেখতে হবে এটুকু আমাদের শেষ হয়েছে কিনা। সুষম খাদ্যের প্রকারভেদ নিম্নে ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো। এরপরে লিখবা সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য যাকে আমরা ইংরেজিতে বলি ম্যাক্রো, আর গৌণ হচ্ছে মাইক্রো। তোমাকে আলাদা করে ম্যাক্রো এবং মাইক্রো আলাদা আসতে পারে, তো আশা করি এইটুকু আমরা পারব। আমরা একটু দেখো 2 নম্বর প্রশ্নটা এরকম হতে পারে, সেটা হচ্ছে সুষম খাদ্য কি? কি লিখেছি দেখো, সুষম খাদ্য কি? উপাদানগুলোর 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 নাম ও কাজ সহ বিস্তারিত লিখুন। একটু দেখো প্রশ্নটা লিখে নাও এভাবে, তাহলে আমাদের পরীক্ষার দিন প্রশ্ন হতে পারে, ভালো করে বুঝবা সুষম খাদ্য কি, সে আমাদের উপাদানগুলোর নাম ও কাজ বিস্তারিত লিখুন। আমি আবারও বলছি তোমরা একটু বুঝে নিতে হবে, কারণ এখানে খেলাধুলা হচ্ছে আমার অফিসের সামনে মাঠে, এখন কিছু করারও নাই। জানালা দরজা বন্ধ করে ক্লাস নিলে নেটওয়ার্কে খুবই ডিস্টার্ব দিচ্ছে। আশা করি ক্লিয়ার। আমি আবারও বলছি একটু মনোযোগ দাও, আমি যেখানে ক্লাস নিচ্ছি তার সামনেই তোমার ব্যাডমিন্টন খেলা হচ্ছে, দরজা জানালা বন্ধ করে দিলে নেটওয়ার্কে ডিস্টার্ব। অতএব এইটুকু একটু তোমরা আন্তরিকভাবে, খুবই আন্তরিকভাবে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, এই সংজ্ঞাটুকু পেয়েছি 1 নং থেকে, এটুকু আমরা 1 নং থেকে উত্তরটি পেয়ে যাব। আমরা লাগবে উপাদানগুলোর নাম ও কাজ, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো একটু দেখো, এভাবে লিখব, আমরা লিখব সুষম খাদ্যের উপাদানগুলো নিম্নে ছকের মাধ্যমে দেখানো হলো। কি লিখবা? ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো, উপস্থাপন করা হলো। তাহলে আমরা কি লিখব? সুষম খাদ্য, সুষম খাদ্যকে আমরা 6টা ভাগে ভাগ করব, 1 2 3 4 5 6। তাহলে আমরা এখানে কি কি আগে একবার লিখেছিলাম, শর্করা, সেকেন্ডলি হচ্ছে আমিষ, 3 লেখো স্নেহ, 4 ভিটামিন, খনিজ লবণ,
খনিজ লবণ, লাস্টে লিখব পানি। এই হলো আমাদের 6টি উপাদান। আবারও বলেছি একটু দেখো, সুষম খাদ্য 6টি উপাদান রয়েছে, যেখানে আমরা একই বলেছি শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। আশা করি লেখা শেষ। এখন আমরা এগুলোর একটা বিস্তারিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। দেখো, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, এই যে এখানে দেখো, এখন দেখো আমাদের এখন লাগবে হচ্ছে শর্করা। এখন তোমাকে বুঝতে হবে শর্করা যে কথা, কার্বোহাইড্রেট সে কথা। কার্বোহাইড্রেট অথবা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। তাহলে আমাদের যদি এভাবে প্রশ্ন হয়, তাহলে আমরা খুব সহজে এটার অ্যান্সার দিতে পারবো। কিভাবে দিতে পারবো? প্রথম কথা আমরা লিখব যে শর্করার মনোমার। মনোমার মানে, আগে তোমাকে একটু জানাই রাখি মনোমার কি, একটু দেখো। তোমরা বলবা যে স্যার আমি তো মনোমার সম্পর্কে জানি না। তাহলে তুমি একটু খেয়াল রাখবা, এটা দুইটা অংশ থেকে পৃথিবীতে এসেছে। একটা হচ্ছে মনো মানে হচ্ছে ওয়ান, আর একটা হচ্ছে মিরোস। মিরোস মানে হলো পার্ট, একটা সিঙ্গেল পার্ট। এইটার বড় অংশ হলো, ভালো করে বুঝবা, এটার বড় অংশই হলো পলিমার, মানে বড় পার্ট। মানে কি বলো, যদি আমরা একটা ব্যাগ ধরি, ব্যাগ হলো পলিমার, একটা ব্যাগের আঁশ হলো মনোমার। ধরে নিলাম মাথাভর্তি চুল যদি পলিমার হয়, তাহলে একটি চুল হলো মনোমার। এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে একটু খেয়াল করো, শর্করার মনোমার কোনগুলোকে আমরা বুঝবো। একটু খেয়াল করো, শর্করা মনোমার তাহলে কোনটা? শর্করা মনোমার হলো, আমরা সবাই জানবো, সেটা হলো গ্লুকোজ ও ফ্রুক্টোজ। এটা মনে রাখবো। তাহলে আমরা কিভাবে পরীক্ষার দিন লিখবো? একটা সিম্বল ইউজ করে লিখবো। তাহলে শর্করা মনোমার হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ, দুইটা কাজে লাগে। শর্করার উৎস যদি আমাকে জানতে চাই পরীক্ষার দিন, তাহলে আমরা লিখবো ভাত, আলু, গম, ভুট্টা ইত্যাদি। এখন যদি আমাকে বলে দেহের পরিশোষণ মানে আমরা বুঝি হলো হজম হয়। ইনসুলিন, কি লিখেছি দেখো, ইনসুলিন নামক হরমোন দ্বারা আমাদের দেহে এই শর্করা পরিশোষিত হয়ে যায়। এরপরে আমরা যেটা লিখব রোগ, ভালো করে বুঝবো। শর্করা প্রথমে আমরা লিখব হাইপোগ্লাইসেমিয়া কি? হাইপোগ্লাইসেমিয়া হলো রক্তে গ্লুকোজ কমে যাওয়া। রক্তে কি লিখেছি? রক্তে গ্লুকোজ হ্রাস পাওয়া। এখন তোমরা একটা খেয়াল রাখবা খুবই গুরুত্বের সাথে, হাইপো কথার মানে হলো কমে যাওয়া বা হ্রাস পাওয়া। 2 নম্বরে লেখো ডায়াবেটিস কি? ডায়াবেটিসের আরেক নাম হলো মধুমেহ। মধুমেহটা কি? রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া। এটা হচ্ছে হ্রাস পাওয়া আর রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া। আরেকটা হতে পারে দেহের ভারসাম্যহীনতা। দেহের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তাহলে আমরা এইটুকু ভালো করে লিখব
শর্করার মনোমার হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। উৎস হলো ভাত, আলু, গম, ভুট্টা ইত্যাদি। দেহে পরিশোষণ বা হজম হয় ইনসুলিন নামক হরমোন দ্বারা। আর আমাদের যে রোগগুলো হচ্ছে সেই হাইপোগ্লাইসেমিয়া। আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা টিকার মধ্যে পড়বো, এখানে একটু পরে জানবো সেটা। আর আমরা হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে রক্তে গ্লুকোজ হ্রাস পাওয়া, আর ডায়াবেটিস হচ্ছে রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া, দেহের ভারসাম্যহীনতা ইত্যাদি। একটু দেখো, তাহলে আমরা এতটুকু লেখা শেষ করতে পেরেছি আশা করি। হ্যাঁ, আচ্ছা, আমাদের যদি টিকা আকারে আসে একটু দেখে নাও। যদি টিকা আসে এরকম করে যে গ্লুকোজ কি, ধরো আসলো গ্লুকোজ, ভালো করে দেখো, তা গ্লুকোজ আসুক বা ফ্রুক্টোজ আসুক, যেটাই আসুক, আমরা আগে গ্লুকোজটা দেখি। গ্লুকোজ হলো শর্করার মনোমার। শর্করার মনোমার যার মূল উপাদান, ঠিক আমি যেভাবে লিখছি এভাবে লিখবো, যার মূল উপাদান তিনটি, যথা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এটির সংকেত হলো C6H12O6। এটি দেহে সরাসরি পরিশোষিত হতে পারে, পরিশোষিত হয়ে শক্তি তৈরি করে। রক্তে এটি কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া হয়। এবং বেড়ে গেলে ডায়াবেটিস হয়। আমরা আশা করি এটুকু লিখতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি আমাদের এরকম আসে গ্লুকোজ নিয়ে টিকা আসে, আমরা এভাবে লিখে দেব। আমাদের লেখা শেষ হয়েছে কিনা বলো। এটুকু যদি হয়ে যায় তাহলে আমাদের একটু খেয়াল করো, যদি এখন আসতো ফ্রুক্টোজ যদি আসতো তাহলে আমরা একইভাবে লিখতাম। ফ্রুক্টোজ হচ্ছে শর্করা মনোমার, এটার উপাদানও তিনটি। এটি সংকেত হলো, জাস্ট এই জায়গাটা ব্র্যাকেট দিয়ে ছোট্ট একটা এন লাগাই দিলেই হয়ে যাবে আমাদের ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজের যে সংকেতটা আছে সেখানে একটা ব্র্যাকেট দিয়ে ছোট্ট একটা এন দিয়ে দিলে হয়ে যাবে ফ্রুক্টোজ, আর বাকি কথা এখান থেকে লিখে দেওয়া যাবে। তাহলে আমি কি আবার বোঝাতে পেরেছি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইজিলি তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমাদের এইটুকু লেখা শেষ হয়েছে কিনা একটু বলো। তাহলে আমরা এটুকু পারবো। হ্যাঁ, এখন আমরা দেখব হলো প্রোটিন বা আমিষ। এখানে একটু ছোট্ট করে লিখতেছি, যেহেতু আগে একবার ফরম্যাটটা বলে দিয়েছি, একই ফরম্যাটে যাব। এর মনোমার হলো, এবছর প্রিলিতে এটা এসেছিল, কাজে দিয়েছিল। এর মনোমার হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে এটার উৎস কি? উৎস হলো
শুকনো মাংস, মসুরির ডাল, গরুর মাংস, সামুদ্রিক ইলিশ, দেশি মুরগি ইত্যাদি। দেহে পরিশোষিত হয় থাইরক্সিন হরমোন দ্বারা। এবং আরেকটা বিষয় হলো এটির যে রোগ হয় কোয়াশিওরকর, কি লিখেছো দেখো, কোয়াশিওরকর, যেখানে শিশু মোটা বা স্ফীত হয়। আর 2 নম্বর হচ্ছে ম্যারাসমাস হলো শিশু শুকনা হয়। আরেকটা হচ্ছে ল্যাথারিজম হলো দীর্ঘদিন খেসারি ডাল খেলে হয়। এটার মূল সমস্যা হয় লেগ থেকে ল্যাথারিজম মনে রাখবো। আমরা আশা করছি, আবারও বলছি, একটু বুঝে পড়বা। কিভাবে পড়বা? প্রোটিনের অভাবে শিশুদের 2টা রোগ হচ্ছে, একটা কোয়াশিওরকর, একটা ম্যারাসমাস। মনে রাখবা, যেটা বানান বড় সেটা শিশু মোটা হয়ে যাবে, যেটা বানান ছোট শিশু শুকনা হয়ে যাবে, যেটা ল্যাথারিজম সেটা দীর্ঘদিন খেসারি খেলে লেগে রোগ হয়ে যাবে, ল্যাথারিজম। একটু খেয়াল করে দেখো, পারবা ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। হ্যাঁ, প্রোটিনের পরে লেখো ফ্যাট বা চর্বি, ফ্যাট বা স্নেহ। লেখো ফ্যাট বা স্নেহ। এটির মনোমার কি বলো? মনোমার হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এটির উৎস কোনগুলো? এগুলোর উৎস হলো যেমন চর্বি, ঘি, মাখন, তেল, দুগ্ধ জাতীয় খাবার ইত্যাদি। ঠিক আছে। তারপরে তোমার এটার দেহে পরিশোষণ, মজার বিষয় হচ্ছে এটার পরিশোষণটা আগেরটার মতোই। পরিশোষণ থাইরক্সিন হরমোন দ্বারা। আমাদের যে রোগগুলো হবে এটার প্রভাবে, স্নেহের প্রভাবে যে রোগগুলো হয় সেটা হচ্ছে ত্বকীয় সমস্যা দেখা দেবে, তারপরে চর্মরোগ দেখা দেবে। ঠিক আছে। এরপরে তোমার ত্বকীয় ফুসকুড়ি দেখা দেবে ইত্যাদি। এরকম সমস্যাগুলো আমাদের দেখা দেবে। তাহলে আমরা কাজ লিখতেছি না, তাই না? আমরা কাজগুলো লিখে দেবো ইনশাল্লাহ, এটা কোনো সমস্যা না। আমরা কাজটা একটু পরে লিখবো, আগে এটা দেখাই। আমরা কাজ একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দেব। ঠিক আছে, একটু দেখো, লেখা শেষ। এরপরে তুমি যদি লেখো স্নেহর পরে লেখো ভিটামিন, একটু মনে রাখার জন্য। কারেন্ট চলে গেছে, দুঃখিত, কারেন্ট চলে গেছে। তোমরা একটু
লাইনে থাকো। আমরা একটু ওয়েট করব, কারেন্ট চলে গিয়েছে। এখন দেখো, দেখতে পাচ্ছ কিনা? আমরা কি এখন দেখতে পাচ্ছি কিনা একটু দেখো প্লিজ। কারেন্ট চলে গিয়েছিল, এখন আশা করি ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বলে দিয়েছি। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হচ্ছে একটা ফরম্যাট পড়িয়ে দিয়েছি। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তোমরা লিখবা, এটি হচ্ছে স্নেহ বা ফ্যাট এর মনোমার। এটি কি করে ওর সাথে দেওয়া আছে, সব লিখে দেওয়া আছে। যেটির অভাবে আমাদের চর্মরোগ হয়, আমাদের ত্বকীয় সমস্যা দেখা দেয়। অর্থাৎ আমি ফ্যাটের যা যা লিখতাম ওই ফ্যাটি অ্যাসিডের একই রকম লিখতে হবে, একই কথা। একটু দেখো, ভিটামিন, ভিটামিন আর এক নাম হচ্ছে খাদ্যপ্রাণ। ভিটামিন খাদ্যপ্রাণ, এর আর এক নাম হচ্ছে জৈব প্রভাবক, এর আরেকটা নাম হচ্ছে জৈব উদ্দীপক। জৈব প্রভাবক এবং জৈব উদ্দীপক, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। একটু লাইট বাড়াই দিয়ে দেখো, দেখতে পাওয়া যায় কিনা। তোমরা মোবাইলে যখন একটু দেখবা, একটু লাইট বাড়িয়ে দাও, ঠিক আছে? একটু কষ্ট করে হলেও বিদ্যুৎ চলে আসবে, আশা করি ক্লাস ক্যান্সেল করা ঠিক হবে না। তাহলে ভিটামিন, খনিজ লবণ, এই আর হলো আমাদের পানি, তিনটা পড়তে হবে। একটা হচ্ছে ভিটামিনের আর এক নাম হচ্ছে খাদ্যপ্রাণ, এটি হচ্ছে জৈব প্রভাবক এবং উদ্দীপক। ভালো করে বুঝবা। প্রথম কথা হচ্ছে দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হলো একটু দেখো, ভিটামিন প্রধানত কয় ধরনের? 6 ধরনের। ভিটামিন প্রধানত 6 ধরনের। যথা ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, কি লিখবা? বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এই 6টা লিখে নাও। তার প্রথম নাম্বার হলো ভিটামিন এ, 2 নম্বর ভিটামিন বি কমপ্লেক্স, 3 হচ্ছে ভিটামিন সি, 4 হচ্ছে ভিটামিন ডি, 5 হচ্ছে ভিটামিন ই, 6 হচ্ছে ভিটামিন কে। লিখছো কিনা? আশা করি ক্লিয়ার, দেখতে পাচ্ছ। তাহলে একটু জিনিস খেয়াল রাখতে হবে, এটি আমাদের প্রধান কাজ কি। তাহলে এরা মানে এই ভিটামিনগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, একটু লিখে রাখো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের ভিটামিন কি করে সবসময় মনে রাখবা, ভিটামিন হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আবারও বলছি, ভিটামিন হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে আমরা একটু মনে রাখার জন্য চেষ্টা করছি, আমাদের পরীক্ষাতে যদি ভিটামিন আসে, খাদ্যপ্রাণ আসে, জৈব প্রভাবক আসে, জৈব উদ্দীপক আসে, তাহলে আমরা বুঝে নেব যে একই প্রশ্ন হয়েছে। আমরা পরে সবগুলো ভিটামিন সম্পর্কে একটু দেখবো, আপাতত এখন নয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, একটু খেয়াল করো, একটা শব্দ আছে ভিটামিনোসিস, একটু লিখে রাখো, পরে ভুলে যাব। ভিটামিনোসিস। এখন তুমি চিন্তা করবো হোয়াট ইজ ভিটামিনোসিস, তাহলে তুমি কি লিখবা? দেখো, সুস্থ দেহে কি লিখলাম ভাই? সুস্থ দেহে মাত্রা অতিরিক্ত ভিটামিন ঔষধ সেবন করলে
দেহে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে ভিটামিনোসিস বলে। তাহলে ভিটামিনোসিস হচ্ছে, মনে রাখতে হবে, আবারও বলছি, ভিটামিনোসিস হচ্ছে তুমি যদি ভিটামিন জাতীয় ঔষধ সুস্থ দেহে বেশি মাত্রায় খাও তাহলে তোমার এই সমস্যাগুলো হবে। ভিটামিনোসিসের লক্ষণগুলো কেমন হতে পারে? লক্ষণ 1 নম্বর হচ্ছে বুকে ব্যথা করতে পারে, বুকে ব্যথা সৃষ্টি, ঠিক আছে, বুকে ব্যথা সৃষ্টি। 2 নম্বর হচ্ছে অস্থি সন্ধিতে ব্যথা। অস্থি সন্ধি মানে আমাদের হাড়ের যে জয়েন্টগুলোকে আমরা বলি অস্থি সন্ধি। 3 নম্বর হচ্ছে অল্প পরিশ্রমে ঘেমে যাওয়া, অল্প পরিশ্রমে ঘেমে যেতে পারে। তাহলে অল্প পরিশ্রমে যদি কেউ ঘেমে যায়, এই ওষুধ খেলে প্রবলেমগুলো আমাদের সাইড ইফেক্ট দেখা দিতে পারে। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। আমরা কি ক্লিয়ার লিখতে পারতেছি কিনা একটু দেখো। আশা করি দেখতে পাচ্ছ, তারপরও বলছি ক্লিয়ার দেখা যায় কিনা একটু বলো। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার এটুকু। হ্যাঁ, তারপরে ভিটামিনের আমরা বিস্তারিতটা আরো একটু পরে আর এক প্রশ্নে পড়বো। এখন লিখবা খনিজ লবণ। একটু দেখো খনিজ লবণের পাশে একটু লিখবো, কি লিখবো দেখো, দেহের বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের পরিশোষণে সহায়তা করে। আমরা জানলাম বিভিন্ন খাদ্য উপাদান হরমোনের দ্বারা পরিশোষিত হয়, তাদের এই কাজটা এরা কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। যেমন আমরা যদি একটু খেয়াল করি, যেমন আয়োডিন একটা খনিজ লবণ, ঠিক আছে, আয়োডিন আই দিয়ে আমরা লিখি। তারপরে আয়রন, আয়োডিনের পরে লেখো আয়রন হলো Fe। এরপরে তুমি লেখো আয়োডিনের পরে ক্যালসিয়াম হলো Ca। এরপরে ফসফরাস হচ্ছে P। আশা করছি বিদ্যুৎ চলে এসেছে, এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি লেখা শেষ হয়েছে। তাহলে শেষ। এরপরে দেখো রোগ, যদি লিখি রোগ, তাহলে 1 নাম্বার হচ্ছে গলগণ্ড রোগ, যেটা আয়োডিনের অভাবে হয়। 2 নম্বর হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, আয়রনের অভাবে হয়। এরপরে তুমি লিখবা হলো দন্ত ক্ষয়, হাড় ক্ষয় রোগ, যেটা ফসফরাস এবং ক্যালসিয়ামের অভাবে হয়। এই রোগগুলো একটু লিখে রাখো, লেখো। গলগণ্ড, ঠিক আছে, গলগণ্ড, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, দন্ত ক্ষয় বা হাড় ক্ষয় রোগ। ক্লিয়ার?
ক্লিয়ার। এরপরে লেখো হচ্ছে পানি, লিখবা পানি। দেখো দেহের প্রতিটি সজীব কোষে 60 থেকে 70% পানি থাকা আবশ্যক। কোনো প্রতিকূল অবস্থায় এটি 10%-এর নিচে নেমে গেলে কোষ তথা জীবের মৃত্যু ঘটে। এজন্য পানির অপর নাম জীবন। এজন্য পানির অপর নামকে কি বলা হয়? জীবন বলা হয়। এজন্য পানির অপর নাম হচ্ছে জীবন। আশা করি এটুকু ক্লিয়ার হতে পেরেছ। ক্লিয়ার। এবং দেখো একটা জিনিস, সেটা হলো মনোযোগ দিয়ে দেখবা, সেটা হলো তোমার পানি আরো কেন গুরুত্বপূর্ণ দেখো। দেহের কোষীয় বিক্রিয়া বা জারণ বিক্রিয়া বা শক্তি তৈরির বিক্রিয়া নিম্নরূপ। আমরা জানি আমাদের দেহে আমরা যে কোনো শর্করা খাইলে গ্লুকোজ তৈরি হয়, প্লাস আমাদের কোষের রক্তের মধ্যে অক্সিজেন আছে, আমাদের কোষের মধ্যে পানি আছে, এটা বিক্রিয়া করে তৈরি হবে এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটিপি হচ্ছে শক্তি। এটিপি বলতে আমরা বুঝি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই শক্তি তৈরির বিক্রিয়াটা পানি ঘটিয়ে থাকে। আমি আবার বলছি, এই বিক্রিয়াটা পানি ছাড়া কখনোই ঘটবে না। আশা করি এটুকু লেখা শেষ হয়েছে, রাইট? যদি শেষ হয় দ্রুত বলো যে স্যার শেষ হয়েছে। তাহলে আমরা একটু দেখব এদের কাজ। এতক্ষণ আমরা দেখলাম এইগুলোর বর্ণনা, এখন আমরা দেখব একটু দেখো সুষম খাদ্যের উপাদানের কাজ। 1 নম্বর হলো শর্করা। শর্করার কাজ কি কি দেখো। প্রথম কাজ হচ্ছে দেহে শক্তি তৈরি করা। 2 নম্বর হলো দেহের ভারসাম্য বজায় রাখা। ঠিক আছে। 2 নম্বর হলো আমিষ বা প্রোটিন। আমিষের প্রথম কাজ হচ্ছে দেহ গঠন করা। 2 নম্বর হলো প্রয়োজনীয় বস্তুর আদান প্রদানে দেহের সহায়তা করে।
সহায়তা করে। 3 নাম্বার হলো দেহে বাফার দ্রবণ হিসেবে কাজ করে। বাফার মানে কি জানাবে না? বাফার স্টেটের নাম শুনছো? বাফার দুইটা বিরোধপূর্ণ অঞ্চলের মাঝখানে থেকে তাদের মধ্যে সমন্বয় বজায় রেখে দেয়। ঠিক তেমনি প্রোটিন আমাদের দেহের মধ্যে বিভিন্ন খাদ্য ঘাটতি বা কোনো সমস্যা সৃষ্টি হলে তারা খুব সহজে এখান থেকে এসে তারা নিজেদের মধ্যে যাতে গন্ডগোল না করে সেটা আমাদের প্রোটিন নিয়ন্ত্রণ করে দেয়। এটি আরেকটা কাজ করে থাকে, দেখো, শুক্রাণু ডিম্বাণু তৈরিতে সহায়তা করে। শুক্রাণু ও ডিম্বাণু তৈরিতে কাজ করে। আমরা এটুকু দেখে নেব। আশা করি এটুকু সবারই লেখা শেষ হয়েছে ইনশাআল্লাহ, তাই না? তাহলে আমরা এরপরে চলে যাব হচ্ছে 3 নাম্বার হচ্ছে স্নেহ বা স্নেহ হচ্ছে দেহে প্রচুর শক্তি তৈরি করে। 2 নম্বরে কি বলেছি দেখো, দেহের প্রচুর শক্তি তৈরি করে, দেহে তাপ উৎপন্ন করে। 3 নম্বরে হচ্ছে, তাহলে দেহের প্রচুর শক্তি তৈরি করে, লিখবো তৈরি করে। আরেকটা লিখছি হচ্ছে তোমার দেহে তাপ উৎপন্ন করে। দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। এরপরে কি লিখবো? ভিটামিন হচ্ছে, ভিটামিন হলো দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহকে রক্ষণাবেক্ষণ করে এবং দেহকে সুস্থ রাখে। তাহলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের রক্ষণাবেক্ষণ করে, দেহকে সুস্থ রাখে। এরপরে আছে তোমার হলো খনিজ লবণটা আমরা যদি দেখি 5 নম্বরে একটু দেখো। খনিজ লবণ আমরা আগে একবার লিখেছিলাম, দেহের বিভিন্ন উপাদানকে দেহ কর্তৃক পরিশোষণে সহায়তা করে। আর একটা কাজ লেখো হলো দেহের বিভিন্ন উপাদানকে পরিশোষণে সহায়তা করে এবং দেহের ভারসাম্য রক্ষা করতে সহায়তা প্রদান করে। তা আমরা খনিজ লবণের কাজটা দেখলাম। আশা করি এটুকু লেখা শেষ। এরপরে হলো পানি হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে দেহকে সজীবতা দান করে। 2 নম্বর প্রয়োজনীয় বস্তুর আদান প্রদানে সহায়তা করে। আর 3 নম্বর হচ্ছে কোষীয় বিক্রিয়া
ঘটাতে সহায়তা করে। তাহলে আশা করি আমরা যে বিক্রিয়াগুলো লিখেছি একবার করে যদি আমরা দেখে রাখি ইনশাল্লাহ এগুলো আমরা পারবো। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে আমরা ক্লিয়ার কিনা। আমি আবারও বলছি একটা কথা, যারা পরে ক্লাসটা দেখবা তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার লাইভ ক্লাস করবা না, পরবর্তীতে ক্লাস করার ইচ্ছা থাকবে, আমি আবারও বলছি তাদের ক্লাস করা বর্তমান করার থেকে অনেক পিছনে পড়ে থাকবে এবং তোমরা খারাপ করলে তোমাদের দায়ভার তোমাদের নিজেদেরই থাকবে, এটা আমি বলে দিলাম। আর যারা নিয়মিত ক্লাস করবা টাইম টু টাইম, সপ্তাহে মাত্র 2টা দিন 2 ঘন্টা ক্লাস করবা, আমি আবারও বলছি তোমরা ভালো করবা। এই যে একবারে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং আমরা কেন কোর্স করেও ভালো ফলাফল পাই না সেটা আমি এখন বলে দিলাম ক্লাসের ভিতরে, যারা পরে দেখবা। আমি আবারও বলছি যারা পরে ক্লাস করবা এরা অনেকেই খারাপ করবে দেখবা, এবং খারাপ করবে দোষ দেবে স্যারের। এখন দেখো আমরা পরের প্রশ্নটা দেখছি, সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। দেখো সেটা হচ্ছে মুখ্য সুষম খাদ্য কাকে বলে? মুখ্য সুষম খাদ্য কাকে বলে? আমিষ, শর্করা এবং স্নেহের অনুপাত লিখুন। অনুপাত লিখুন। একটু দেখো কি বলেছি। বলেছি মুখ্য সুষম খাদ্য কাকে বলে? আমিষ, শর্করা, স্নেহের অনুপাত লেখো। এটার উত্তর লিখবা এরকম করে, যে সুষম খাদ্যের উপাদানগুলো দেহের জন্য অতি প্রয়োজনীয় তাদেরকে মুখ্য সুষম খাদ্য বলে। ঠিক আছে, তারপরে লিখবা মুখ্য সুষম খাদ্যের উপাদান 3টি, আগে যেভাবে লিখে দিয়েছিলাম, যথা শর্করা, আমিষ, স্নেহ। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটুকু লেখার পরে আমাদের খেয়াল করতে হবে পরীক্ষাতে প্রশ্নটা কেমন এসেছে। আগে আমিষ, তারপরে শর্করা, তারপরে স্নেহ। এখন তুমি লিখবা যে একটু দেখবা, আমিষ প্রথমে এসেছিল, আমিষ 2 নম্বরে এসেছে শর্করা, 3 নম্বরে এসেছিল স্নেহ। এইরকম অনুপাতটা বের করতে বলেছে, ভালো করে দেখবা। আমাদের এখানে হবে কি, শর্করা 4, আমিষ 1, স্নেহ 1। আমরা পরে একটু পরে দেখাবো এগুলো কেন হয় এরকম করে, আমরা এটা এর ব্যাখ্যায় যাব একটু পরে। এখন আমি আবারও বলেছি, একটু দৃঢ়ভাবে একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখো। আমি যতই যেখানে পড়াই না কেন, তোমরা যারা আমার কাছে ভর্তি হয়েছ তাদের জন্য কিন্তু আমি সর্বোচ্চটুকু, আবারও বলছি, আমার সাধ্যের সর্বোচ্চটুকু আমি তোমাদের জন্য দিব ইনশাল্লাহ। তাহলে আমি টার্গেট নিয়েছি কোনটাকে, ভালো করে দেখো, যে সুষম খাদ্যের উপাদানগুলো দেহের জন্য অতি প্রয়োজনীয় এবং তাদেরকেই আমরা বলছি মুখ্য সুষম খাদ্য। উপাদান হচ্ছে 3টি, শর্করা, আমিষ, স্নেহ। একটু কথা মনে রাখবো, আমার সাথে একবার একটু বলো। শর্করা মানে হচ্ছে ভাত, ভাত মানে আমরা বেশি খাবো 4 দেব। আমার সাথে একবার বলো, শর্করা ভাত বেশি খাবো 4 দেব। শর্করা ভাত বেশি খাবো 4 দেব। তার মানে পরীক্ষার প্রশ্নে শর্করার অবস্থানটা যেখানে যাবে, তোমরা 4-এর অবস্থানটা সেখানে নিয়ে যাবে। যেমন আমি তোমাকে একটু ক্লিয়ার করে বোঝাই বলি, দেখো একটু দেখো, যদি আমাদের পরীক্ষাতে এরকম আসতো, যে কোথাও পরীক্ষাতে এরকম আসে যে শর্করা, আমিষ
এবং স্নেহ এরকম থাকতো, তাহলে আমরা কি করতাম 4 1 1 1 দিতাম। কিন্তু যদি আমাদের এইরকম আসে কোনোবার আমিষ, স্নেহ এবং শর্করা, আমি এত কিছু বোঝাচ্ছি কেন একটু দেখো, তাহলে তুমি কি দিবা 1 1 4। মনে রাখার টেকনিক, শর্করা যেখানে 4 দেব সেখানে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। বোর্ড ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি, আশা করি ক্লিয়ার। এখন দেখো, এখন ক্লিয়ার আছে আশা করছি, একদমই ক্লিয়ার আছে, দেখে নাও। তাহলে আমরা এটা ইজিলি এখান থেকে পেরে যাব। এখন আমরা যদি এরকম একটা খেয়াল করি যে একটু দেখো যে খাদ্যের উপাদান আর এখানে শক্তিটা হবে ক্যালোরিতে, শক্তি ক্যালোরিতে। তাহলে আমরা যদি এরকম একটা হিসাব করতাম, শর্করা, আমিষ, স্নেহ, সবচেয়ে বেশি তৈরি হচ্ছে এখানে এরকম হয় যে যদি ভুল না করে থাকি 4 এরকম হয়, 4.1, 4.2, 9.3, এখানে ক্যালোরি হবে। একটু দেখে না, এরকম একটা মনে রাখো। আমরা যদি এটা আবার গ্রামে হবে, হ্যাঁ, এনে পার গ্রাম, 1 গ্রাম, 1 গ্রাম। তাহলে 1 গ্রাম শর্করা খেলে শক্তি পাবো 4.1 ক্যালোরি, 1 গ্রাম আমিষ খেলে পাবো হচ্ছে 4.2 ক্যালোরি, আর 1 গ্রাম স্নেহ খেলে পাবো হচ্ছে 9.3 ক্যালোরি। একবার জাস্ট মনে রাখার জন্য একটু দেখে রাখ। 4 নম্বরে লেখো ফুড পিরামিড। ফুড পিরামিড কি? ফুড পিরামিড কি ভালো করে দেখো, ফুড পিরামিড কি চিত্র সহ আলোচনা করো। ফুড পিরামিড হচ্ছে, একটু দেখো, মানব দেহের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান নিয়মানুসারে গ্রহণ করলে তাদের মানকে গ্রাফের মাধ্যমে উপস্থাপন করলে একটি পিরামিডের ন্যায় আকৃতি গঠিত হয়। তখন তাকে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলে। আমাদের বুঝতে হবে টার্গেট পয়েন্ট অতি প্রয়োজনীয়, মাত্র পড়িয়ে দিয়েছিলাম, আমি কিন্তু এখনই পড়াই দিয়ে আসলাম যে আমাদের অতি প্রয়োজনীয় বলতে কিন্তু আমরা বুঝবো, হচ্ছে মুখ্য সুষম খাদ্যকে বুঝবো। ক্লিয়ার? অতি প্রয়োজনীয় বলতে আমরা কাকে বুঝবো? আমরা অতি প্রয়োজনীয় বলতে বুঝবো হচ্ছে মুখ্য সুষম খাদ্যকে। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা একটা চিত্র আঁকি, একটু দেখাই দিই। আমরা একটু খাতার বাম দিকে একটু ঘেঁষে আঁকবো, একরকম করে একটা ত্রিভুজ মতো আঁকবো, ঠিক আছে? এখানে আমরা 3টা অংশ লিখবো। প্রথমটার মধ্যে লিখবো শর্করা জাতীয় খাদ্য। 2 নম্বরে লিখবো আমিষ জাতীয় খাদ্য। 3 নম্বর ঘরে লিখবো স্নেহ জাতীয় খাদ্য।
এই হলো আমাদের চিত্রের নাম, এগুলো আমরা পেন্সিল দিয়ে আঁকবো এবং চিত্রের নাম দেব খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড। এবং এর পাশে একটু দেখবা, একটা সাইড নোট দিবা, লিখবা পেন্সিল দিয়ে, এটাও পেন্সিল দিয়ে, এখানে এখানে শর্করার উৎস, শর্করার উৎস, দুইয়ে লিখবা আমিষের উৎস, আমিষের উৎস, এবং তিনে লিখবা স্নেহের উৎস, স্নেহের উৎস। ক্লিয়ার হবে। এবং এইগুলো তুমি পেয়ে যাবা, এই তিনটে উত্তর পেয়ে যাবা 2 নং প্রশ্ন থেকে, 2 নং প্রশ্ন থেকে পেয়ে যাবো, এই জন্য আমি লিখলাম না। আমরা একটু খেয়াল করে দেখবো, আমরা কিন্তু 2 নং প্রশ্নে অবশ্যই আমাদের এই উৎসগুলো দেওয়া আছে এবং তোমরা সেই উৎসগুলো এখান থেকে ইজিলি দিয়ে দিবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এইটাকে পিরামিড আকারে দেখাবো। এখন দেখো, আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি এরকম হয় যে 4 নম্বর নাকি প্রশ্ন, তাই না, যে সুষম খাদ্য, সুষম খাদ্য পরিবেশনের শর্তসমূহ, শর্তসমূহ লিখো। দেখো, সুষম খাদ্য পরিবেশনের শর্তসমূহ, যদি আমরা শর্তগুলো লিখি তাহলে আমরা কিভাবে লিখব, যে প্রতিদিনের খাদ্য তালিকায়, প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাদ্যের, প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাদ্যের 6টি উপাদান, 6টি উপাদান নিশ্চিত করা, 6টি উপাদান নিশ্চিত করা। 2 নম্বরে লিখব, 2 নম্বরে লিখব মুখ্য সুষম খাদ্যের, মুখ্য সুষম খাদ্যের উপাদান, উপাদান
সম্পূরক প্রোটিন কি? সম্পূরক প্রোটিন হচ্ছে তুমি কয়েকটা অল্প মানের প্রোটিনকে একসাথে করে খাদ্য তৈরি করে খেয়ে ফেলা হচ্ছে সম্পূরক প্রোটিন। যেমন দেখো নিম্নমানের নিম্ন জৈব মূল্যের একাধিক প্রোটিন জাতীয় খাদ্যকে একত্রিত করে উচ্চ জৈব মূল্যের খাদ্যে পরিণত করলে তাকে সম্পূরক প্রোটিন বলে। যদি আমি একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবো। যেমন পায়েস, দেখো পায়েসের মধ্যে কত কিছু থাকে, ঠিক আছে? পায়েসের মধ্যে আমরা কি দিই? আমরা চাউল দিই। পায়েসের মধ্যে আমরা চাউল দিচ্ছি, চিনি, দুধ, কিশমিশ, বাদাম, আরো অনেক কিছু দিচ্ছি। এরকম একটা খাবার। 2 নম্বরে আমরা যদি বলতাম হালিম, 3 যদি বলতাম বিরিয়ানি, ঠিক আছে? বিরিয়ানি। তারপরে যদি আমি এখন 4 বলতাম তেহেরি, ঠিক আছে? 5 যদি আমি বলি হলো খিচুড়ি ইত্যাদি। এই উদাহরণগুলো তোমরা এমনি পারবা। যদি কোনোটা বর্ণনা চাই বর্ণনাও দিয়ে দিতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। আমরা ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করো, ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করতে হবে। আমরা ক্লিয়ার দেখতে শুনতে বুঝতে পারছি কিনা? আবারও বলছি, একটু রেসপন্স করতে হবে। আমরা ক্লিয়ার দেখতে বুঝতে শুনতে পাচ্ছি কি না? একটু দেখো, এখানে যদি আমাদের এরকম আসে পরের প্রশ্ন যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি, সেগুলোর নাম লিখুন। একটু খেয়াল করে যদি এরকম আসে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কি, তাহলে আমরা উত্তরটা কিভাবে দেখো যে অ্যামাইনো অ্যাসিডগুলো দেহের জন্য অতি প্রয়োজনীয়, তবে দেহে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় না, তাকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। তাহলে কি বলেছি তো দেখো, যে অ্যামাইনো অ্যাসিড গুলো দেহের জন্য অতি প্রয়োজনীয় তবে দেহে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় না, তাকে আমরা বলছি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এখন আমরা এগুলো কিভাবে মনে রাখবো একটু বুঝাই বলি। তোমাদের একটা চার্ট দিয়ে দিই, একটু দেখে নাও, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। একটু ভালো করে মনে রাখবার চেষ্টা করতে হবে, এটা ক্ষেত্র বিশেষে কাজে লাগবে। যদি বলতাম পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড, তুমি আনসার দিবা প্রায় 500 ধরনের। তাহলে পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড আছে প্রায় 500 ধরনের। যদি বলতে হতো তো ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়, তাহলে আনসার দিবা 22 ধরনের।
আর যদি আমরা বলতাম মানুষের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, তাহলে হবে 8 ধরনের। আর যদি বলতাম শিশুদের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, তাহলে আনসার হবে 10 ধরনের। তাহলে প্রথম দুইটা কিন্তু অত্যাবশ্যকীয় নয়। যদি শুধু যদি বলে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, তাহলে তো তুমি লিখবা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমারকে অ্যামাইনো অ্যাসিড বলে। তাহলে বলতে পারে পৃথিবীতে কত ধরনের আছে, বলবো প্রায় 500 ধরনের আছে। তোমাকে বলতে পারে ইনসুলিন কি, ইনসুলিন হচ্ছে একটা হরমোন যা শর্করা জাতীয় খাদ্যকে হজম করে। আজকে পড়াইছি সেখানে কয় ধরনের তোমার অ্যামাইনো অ্যাসিড লাগে, তুমি বলবা 22 ধরনের। কিন্তু যদি প্রশ্ন আসে মানুষের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয় ধরনের, তাহলে 8 ধরনের। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কত ধরনের, তাহলে বলবা 10 ধরনের। তাহলে আমরা একটু দেখি, এই 7টা তোমার অনেক কাজে দেবে, ঠিক আছে, আশা করি অনেক কাজে দেবে। তাহলে আমরা একটা সূত্র লিখবো, সূত্রটা হচ্ছে এরকম, মাঝামাঝিতে লিখি সুবিধা হবে, যে ট্রলি মাথায় লয়ে আইসো, ভালো ফিরে যাও। কি বলছি দেখো, ট্রলি মাথায় লয়ে আইসো, ভালো ফিরে যাও। এই টতে ট্রিপ্টোফ্যান, দেখো ট্রিপ্টোফ্যান, টতে হচ্ছে ট্রিপ্টোফ্যান, আর লিতে হলো লিউসিন, মতে হলো মিথিওনিন, আর থতে হলো থ্রিওনিন। এই লতে হলো লাইসিন, আইসো হলো আইসোলিউসিন। ভালো থেকে লেখো ভ্যালিন, ভালো থেকে ভ্যালিন। আর ফিতে লেখো ফিনাইল অ্যালানিন। কি লিখেছি, ফিনাইল অ্যালানিন একসাথে। দেখো 8টি হয়েছে কি না, ট্রিপ্টোফ্যান, লিউসিন, মিথিওনিন, থ্রিওনিন, দেখতে পারছো, থ্রিওনিন, লাইসিন, আইসোলিউসিন, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন। ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলবা ক্লিয়ার কিনা। আমরা কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা একটু খেয়াল করো। ক্লিয়ার? দেখা দেওয়ার কথা, ভালো করে দেখো। ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখো, যারা ভালো দেখতে পাচ্ছ না তারা একটু গ্রুপ থেকে ব্যাক করে এসে পুরো আবার ক্লাসে জয়েন করো, দেখবা ক্লিয়ার দেখতে পাবা। একদম ক্লিয়ার আছে? আচ্ছা, এখন যদি এই যে 8টি বলেছি, এই 8টি হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য, ক্লিয়ার। কিন্তু যদি শিশু বলে, একটু খেয়াল করো, যদি শিশু বলে তাহলে কিভাবে আমরা অ্যান্সার দেব? শিশু বললে অ্যান্সার দেব হচ্ছে
8 ওই উপরের 8টা প্লাস তার মানে আবার বলেছি টলি মাথায় লয়ে আইসো ভালো ফিরে যাও। ওয়াইফ তার স্বামীকে এই কথা বললে আরতে একজন শিশু বলতেছে থেকে আমরা দুইটা মনে রাখতে পারি। সরি আতে মনে রাখবো আরজিনিন, আর হতে মনে রাখবো হিস্টিডিন। আবার বলছি আরজিনিন, হিস্টিডিন। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আরজিনিন, হিস্টিডিন। ঠিক আছে, আরজিনিন, হিস্টিডিন। আচ্ছা, পরের প্রশ্নটা লেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লিখছি। সেটা হচ্ছে পরের প্রশ্নটা এরকম হবে, বিএমআই কি নির্ণয়ের ফর্মুলা লিখুন এবং এটির স্বাভাবিক মান লিখুন। ঠিক আছে, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো বিএমআই হলো বডি মাস ইনডেক্স। এটার সংজ্ঞাটা এরকম, একজন পূর্ণবয়স্ক মানুষের উচ্চতা অনুযায়ী কতটুকু ওজন থাকা প্রয়োজন তা নির্ণয় করার পদ্ধতিকে বিএমআই বলে। তাহলে কি বলছে একটু দেখো, বিএমআই হলো বডি মাস ইনডেক্স। একজন পূর্ণবয়স্ক মানুষের উচ্চতা অনুযায়ী কতটুকু ওজন থাকা প্রয়োজন তা নির্ণয় করার পদ্ধতিকে বিএমআই বলে। একটু মনোযোগ দিবা, খুব ক্লিয়ার। আজকে ভালো করে পড়ে রাখতে হবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের অঙ্ক করাবো। আমাদের আরেকটি ক্লাস হবে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে। আমি আবারও বলেছি, তোমাদের মনে রাখতে হবে বডি মাস ইনডেক্স হচ্ছে তুমি যতটুকু লম্বা সেই অনুযায়ী তোমার কতটুকু ওয়েট থাকা প্রয়োজন যা তোমার স্বাস্থ্যের জন্য ভালো, সেটা হচ্ছে আমাদের বডি মাস ইনডেক্স। অনেকের আছে উচ্চতা অনুযায়ী ওয়েট বেশি, অনেকের আছে উচ্চতা অনুযায়ী ওয়েট কম, দুটোই খারাপ। ক্লিয়ার? তা আমাদের একটা স্বাভাবিক মান যদি আমরা দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো কিভাবে, এটা নির্ণয়ের ফর্মুলাটা কি? এটা নির্ণয়ের ফর্মুলাটা হলো বিএমআই সমান ওয়েটটা হবে কেজিতে ভাগ হাইট হবে মিটারে, এটার হোল স্কয়ার। ভালো করে বুঝবো। আর এটা স্বাভাবিক মান হলো 18.5 থেকে 24.9। তাহলে 18.5 থেকে 24.9। এখন একটু খেয়াল করে দেখো তো ভাই, একজন মানুষের হাইট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, তোমাকে বিএমআই বের করতে হবে। আমি আজকে তোমাকে দুটো জিনিস শিখাই দিচ্ছি, তোমরা অবশ্যই বাসায় মনে রাখবা। একটা হচ্ছে
যে তোমার এই তিনটে জিনিসের মধ্যে একটা বিএমআই এর মান, একটা হচ্ছে ওয়েট এবং একটা হচ্ছে হাইট। তাহলে তোমাকে যদি যে কোনো তিনটার মধ্যে দুইটি দিয়ে দেয় তাহলে তুমি একটি অবশ্যই বের করতে পারবে, কিন্তু সমস্যাটা হবে দুইটা জায়গা। যদি বলে মন্তব্য লিখুন তাহলে কি লিখবো, আর যদি বলে তাৎপর্যতা যাচাই করো তাহলে আমরা কি লিখবো। যদি মন্তব্য লিখতে পরীক্ষার দিন বলে তাহলে আমরা মনে রাখবো যদি মানটা বিএমআই এর মানটা 18.5 থেকে 24.9 এর মধ্যে বের হয় তাহলে তার